আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের ইংরেজির একটা কবিতার ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি। অ্যান্ড্রু মারভেলের নাম তোমরা শুনেছো। তো অ্যান্ড্রু মারভেলের একটা মেটাফিজিক্যাল পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস, এইটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। ভিডিওটা তোমরা বোঝার চেষ্টা করবে, খুব ইন্টারেস্টিং কবিতা। টু হিজ কয় মিস্ট্রেস অ্যান্ড্রু মারভেল। তো কবিতায় যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে একটু আলোচনা করব। যে অ্যান্ড্রু মারভেল ওয়াজ এ 17th century ব্রিটিশ পোয়েট। সপ্তদশ শতাব্দীর ব্রিটিশ কবি ছিলেন তিনি। হি ওয়াজ বর্ন ইন 1621 in Yorkshire, the town of Hull in England. ইংল্যান্ডের একটি শহর হচ্ছে হাল, HULL হাল, সেইখানকার ইয়র্কশায়ার, সেখানে তিনি 1621 সালে জন্মগ্রহণ করেন। and he was not only a poet but also a famous politician. তিনি শুধু কবি ছিলেন না, রাজনীতিবিদও ছিলেন। he was elected as the member of British Parliament, the House of Commons, for several times from 1659 to 1678. ব্রিটিশ পার্লামেন্ট, দ্য হাউস অফ কমন্স এর নাম আমরা জানি। সেখানকার তিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন বেশ কয়েকবার, 1659 সাল থেকে 1678 সাল পর্যন্ত। তো হি ইজ বেসিক্যালি নোন অ্যাজ এ বেস্ট পোয়েট, স্পেশালি মেটাফিজিক্যাল পোয়েট। তিনি একজন তত্ত্বাশ্রয়ী কবি, মেটাফিজিক্যাল কবি হিসাবে সমাধিক পরিচিত। হিজ ফাদার ওয়াজ এ ক্লার্জিম্যান। তার বাবা ছিলেন একজন যাজক ছিলেন, ক্লার্জিম্যান। হি টুক হিজ এডুকেশন ফ্রম হাল গ্রামার স্কুল, ট্রিনিটি কলেজ অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। আমরা কেমব্রিজ ইউনিভার্সিটি বলি। এই সমস্ত খুবই বিশ্ব মানের প্রতিষ্ঠান, সেগুলো থেকে তিনি পড়াশোনা করেছিলেন। হাল গ্রামার স্কুল, ট্রিনিটি কলেজ and University of Cambridge. At the age of only 12, he started his studies at Trinity College. মাত্র 12 বছর বয়সে তিনি ট্রিনিটি কলেজে পড়াশোনা শুরু করেন। He was a lecturer at Holy Trinity Church. Holy Trinity Church এর একজন লেকচারার তিনি ছিলেন। and he was a master of the Charter House. ঠিক আছে, তিনি চার্টার হাউসের একজন শিক্ষক ছিলেন। এবং হি বিলিভড ইন ক্রিশ্চিয়ানিটি ইন দি স্ফিয়ার অফ রিলিজিয়ন। ধর্মের ক্ষেত্রে যদি আমরা বলি, তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। হি ওয়াজ এ ফলোয়ার অফ ক্রিশ্চিয়ানিটি। and his two notable literary works include To His Coy Mistress and The Garden. তার দুটো বিখ্যাত কবিতা, একটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস আর একটা হচ্ছে দি গার্ডেন। এই দি গার্ডেন কবিতার আরো একটা টাইটেল আছে, থটস ইন এ গার্ডেন। তো এই দুটো কবিতা আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা বোঝার চেষ্টা করবে, খুবই ইন্টারেস্টিং কবিতা। তো এই কবিতায় টোটাল 4টি স্ট্যাঞ্জা আছে তোমার। আজকের ভিডিওতে আমি প্রথম দুটো স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব, বড় ভিডিও হয়ে যাবে। এবং পরবর্তী পর্বে আর কি, সেকেন্ড পর্বে নেক্সট স্ট্যাঞ্জাগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের এই কবিতা আমরা লাইন বাই লাইন আলোচনা করব, সামারি নিয়ে আলোচনা করব। এর তোমার অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটা নিয়ে আলোচনা হবে। তো আমরা কবিতার যে লাইন বাই লাইন এক্সপ্লানেশন বা অ্যানালাইসিস, এটাতে যাওয়ার আগে এই কবিতাটা সম্পর্কে দু চার কথা একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে।
The poem to his coy mistress is a carpe diem poem or a seduction poem. ঠিক আছে? In this poem, the poet has beautifully presented the carpe diem philosophical view or attitude. কার্পে ডিএম কবিতা বলছে এটাকে, বা সিডাকশন পোয়েম। তো তার আগে আমাদের জানতে হবে কার্পে ডিএম ফিলোসফি কাকে বলে, বা হোয়াট ইজ মিন বাই দি এক্সপ্রেশন কার্পে ডিএম। দেখো, দ্য ফ্রেজ কার্পে ডিএম ইজ এ ল্যাটিন ফ্রেজ। কার্পে ডিএম হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ। দ্য ফ্রেজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই রোমান পোয়েট হোরেস ইন হিজ পোয়েট্রি। রোমান কবি হোরেস সর্বপ্রথম তিনি এই ফ্রেজটাকে তার কাব্যে ব্যবহার করেছিলেন। তো এই কার্পে ডিএম কথাটার অ্যাকচুয়ালি অর্থ, কার্পে ডিএম মিনস টু সিজ দ্য ডে অর টু টেক দ্য ডে। ঠিক আছে? টু সিজ দ্য ডে অর টু টেক দ্য ডে। কিন্তু এই কার্পে ডিএম মানে একটা দিনকে মানে কিভাবে অতিবাহিত করা যায়, মানে একটা দিনকে নিয়ে নেওয়া, একটা মানে দিনের পুরো সময়কে মানে অধিগ্রহণ করা বা নিয়ে নেওয়া, এরকম অর্থে কার্পে ডিএম। কিন্তু আরেকটু যদি একটু অ্যানালিসিস করি তাহলে আরো ক্লিয়ার হবে। তোমার রোমান পোয়েট মানে হোরেস তিনি বলেছিলেন যে মানুষের জীবনের বলছে যে একটা মানসিক সুখ বা একটা যে যৌন চাহিদা মানে যে তোমার কার্নাল ডিজায়ার বা সেক্সুয়াল ডিজায়ার বা লাস্ট যেটাকে আমরা বলি, তো এই সেক্সুয়াল ডিজায়ার এটাকে এনজয় করার সবচাইতে উপযুক্ত সময়কাল হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালটা হচ্ছে যৌন সুখ পরিতৃপ্তির বা মানে চরিতার্থ করার সবচেয়ে উপযুক্ত সময়কাল। তো এই সময়ে যে লাস্ট, এলইউএসটি, লাস্ট মানে কামনা বা তোমার কার্নাল ডিজায়ার বা সেক্সুয়াল ডিজায়ার, এটা বলছে যে এতটা স্ট্রং থাকে, লাইক এ বার্নিং ফায়ার, একটা জ্বলন্ত আগুনের মতো স্ট্রং থাকে। অ্যান্ড অ্যাট দ্য ওল্ড এজ, এবং বার্ধক্যের সময়, দিস কার্নাল ডিজায়ার বিকামস অ্যাজ উইক অ্যাজ অ্যান এক্সটিংগুইশড ফায়ার অর অ্যাশেস। এবং এটা বার্ধক্যে যখন মানুষ পৌঁছায় তখন তার সেই আকাঙ্ক্ষা, তার বা যৌন ইচ্ছা, সেটা একটা নির্বাপিত আগুন বা ছায়ে পরিণত হয়ে যায়, সেরকম দুর্বল হয়ে যায়। তো এখানে কার্পে ডিএম পোয়েম বলা হয়েছে, দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস ইজ দ্য সেলিব্রেশন অফ sexual appetite. The poem is the celebration of beauty. The poem is the celebration of pleasure of love. ভালোবাসার যে প্লেজার, আনন্দ, সেটার একটা উদযাপন, সেলিব্রেশন বা সৌন্দর্যের উদযাপন, যৌন সুখের উদযাপন, এটাই হচ্ছে কবিতা তোমার। তো এই কবিতায় আমরা লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করব। প্রথম দুটো স্ট্যান্ডা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এখানে দেখো, ফার্স্ট স্ট্যান্ডা ওপেনিং লাইন বলছে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, দিস কোয়াইনেস লেডি ওয়ার নো ক্রাইম। তার আগে একটু বলি যে টু হিজ কোয়াই মিস্ট্রেস, এটার যদি আক্ষরিক অর্থ আমরা করি, যে কোয়াই মিনস হচ্ছে লজ্জাশীলা। এখানে মানে লজ্জাশীলা একজন মানে মিস্ট্রেসের প্রতি, মিস্ট্রেস বলতে এখানে বিলাভেড, স্পিকার তার মানে প্রেমিকার, লজ্জাশীলা প্রেমিকার প্রতি কিছু বলছে আর কি, এটাই আক্ষরিক অর্থ। তাহলে মানে কয় মিনস হচ্ছে সাই আর মানে প্রুডিশ, PRUDISH, প্রুডিশ মানে হচ্ছে লজ্জাশীলা। তাহলে টু হিজ কয় মিস্ট্রেস মানে তার যে মানে কয় মিস্ট্রেস, তার দৃষ্টি আকর্ষণ করে দেয়। স্পিকার কিছু এখানে বলতে চাইছে, তার মানে মানে স্পিকার কতগুলো মানে স্টেপ অফ লজিক, কতগুলো লজিক্যাল স্টেজের মধ্য দিয়ে সে তার বিলাভেডের কাছে তার যে ইচ্ছা, তার যে মানে মনোবাসনা, সেটা বলতে চাইছে। যে মানে সত্যি মানে আরো যদি ক্লিয়ারলি বলি, মানে দ্য স্পিকার wants to do sexual intercourse with his beloved at the time of their youth. তাদের যৌবনকালে সে তার প্রেমিকার সঙ্গে, বিলাভেডের সঙ্গে মানে
যৌন সুখ উপভোগ করতে চাইছে, তো তার জন্য সে তাকে প্ররোচিত করছে, তাকে বুঝিয়ে, মানে হি ওয়ান্টস টু ট্রাই টু পারসুয়েড, তাকে পারসুয়েড করার চেষ্টা করছে, তাকে বুঝিয়ে সুঝে রাজি করানোর চেষ্টা করছে, বা হি ইজ ট্রাইং টু উইন হার ফিভার, তার অনুগ্রহ অর্জন করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই অনুগ্রহ লাভ করার জন্য সে লজিক্যালি, মানে যুক্তিপূর্ণভাবে কতগুলো স্টেপ বাই স্টেপ তার কাছে যুক্তি পেশ করবে তার অনুগ্রহ অর্জনের জন্য। তো প্রথম স্ট্যান্জাতে সে কি বলছে, যে হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, দিস কোয়াইনেশ লেডি ওয়ার নো ক্রাইম। এখানে মানে স্পিকার বলতে চাইছে যে ইফ দে হ্যাড অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, হার কোয়াইনেশ উড নট বি এ ক্রাইম আর প্রবলেম। এখানে ক্রাইম মিনস হচ্ছে প্রবলেম আর হেজিটেশন। বলছে তার যে প্রস্তাব, সে প্রস্তাবে সে মানে সঙ্গে সঙ্গে রাজি হচ্ছে না, সে ইতস্তত বোধ করছে, মানে লজ্জা বোধ করছে। তো এই প্রসঙ্গে স্পিকার বলতে চাইছে যে পৃথিবীর সমস্ত সময়কালটা যদি তাদের হাতে থাকতো, সময়ের যদি তারা নিয়ামক হতো, তারা যদি নিয়ন্ত্রক হতো, তাহলে তার মানে বিলাভেডের এই কয়নেশ, লজ্জাশীলতা, বা তার এই যে প্রুডিশনেস, এটা কোনো একটা অপরাধ হতো না, এটা কোনো সমস্যা হতো না। We would sit down and think which way to walk and pass our long loves day. তো এখানে তারপরে এখানে বক্তা বলছে যে we would sit down, বলছে আমরা বসতাম, and think which way to walk, এবং আমরা মানে ডিসাইড করতাম, সিদ্ধান্ত নিতাম, চিন্তা ভাবনা করতাম কোন দিক দিয়ে আমরা হাঁটবো বা কিভাবে আমাদের সময় কাটাবো, and pass our long loves day, বলছে আমাদের এই সময়কালটা কিভাবে আমরা স্পেন্ড করব, সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া যেত যদি পুরো পৃথিবীর সময়কালটা আমাদের হাতে থাকতো। Thou by the Indian Ganges side shouldst rubies find, I by the tide of Hambar would complain. এইখানে মেটাফিজিক্যাল কবিতার যে বৈশিষ্ট্য, এর আগের মেটাফিজিক্যাল কবিতার মানে কি কি বৈশিষ্ট্য বা কি ধরনের কবিতাকে আমরা মেটাফিজিক্যাল কবিতা বলবো, তার উপর একটা ভিডিও আছে, এটা তোমরা দেখলে মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। তো এখানে মেটাফিজিক্যাল কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে একটা লাভ থিম থাকতে হবে, একটা রোমান্টিসিজম থাকবে, ইমাজিনেশন থাকবে, এবং যেহেতু লাভ থিম থাকবে, দুজন মানে লাভার্সের মধ্যে তোমার একটা আনসারপাসেবল ডিস্টেন্স, অনতিক্রম্য একটা দূরত্ব থাকতে হবে দুজনের মধ্যে। আনসারপাসেবল, অনতিক্রম্য, মানে যে ডিস্টেন্সকে কোনোভাবেই কভার করা যাবে না। তো এখানে স্পিকার এবং তার মিস্ট্রেস এখানে বলতে চাইছে যে মানে স্পিকার বলছে যে তার মিস্ট্রেস হচ্ছে তোমার মানে ইন্ডিয়ার নাগরিক, মানে তারা দুজনে দুটো কন্টিনেন্ট, দুটো মহাদেশের নাগরিক, দুটো মহাদেশে বাস করে সেপারেট, একজন ইউরোপ মহাদেশে থাকে, একজন তোমার এশিয়া মহাদেশে থাকে। এশিয়া মহাদেশের ইন্ডিয়ার বাসিন্দা হচ্ছে তার বিলাভেড মিস্ট্রেস, এবং স্পিকার অথবা পোয়েট যাই বলি না কেন, তিনি হচ্ছেন মানে ইউরোপের ইংল্যান্ডের মানে বাসিন্দা বা নাগরিক। তো দুজনে ভারতের যে দীর্ঘতম নদী দা গাঞ্জেস, সেই গঙ্গা নদীর মানে সৈকত, গঙ্গা নদীর তীর বরাবর তার মিস্ট্রেস বলছে মানে কিছু মূল্যবান মণি, মানে যেটাকে আমরা রুবিস বলি, মানে চুনি পান্না, মূল্যবান এক ধরনের রত্ন, সেইগুলি মানে খোঁজার জন্য, সেইগুলির খোঁজে সে গঙ্গা নদীর তীরে বেড়াবে, ঘুরে বেড়াবে। এবং বক্তা বলছে যে সে নিজে হাম্বার নদীর তীরে ঘুরে ঘুরে বেড়াবে এবং সে বিলাপ করবে তার প্রেমিকার সঙ্গে, মানে সাক্ষাৎ লাভের জন্য আর কি। সাক্ষাৎ লাভ হচ্ছে না, লং ডিস্টেন্স দুজনের মধ্যে, তার জন্য সে কমপ্লেন মিনস এখানে বিলাপ করা, এখানে অসন্তোষ ব্যক্ত করা। তাহলে এখানে দুজন দুটো কন্টিনেন্টের মানে রেসিডেন্ট জানলাম, দুজন দুই নদীর তীরে সৈকত বরাবর ঘুরে বেড়াচ্ছে সেটা জানলাম। যে আই বাই দ্য টাইড, টাইড বলছে এখানে ব্যাংক, নদীর তীর, অফ হাম্বার, তাহলে হাম্বার হচ্ছে এ রিভার ইন ইংল্যান্ড দ্যাট ফ্লোজ থ্রু দ্য টাউন অফ হাল, হাল শহরের মধ্য দিয়ে প্রবাহিত,
মানে ইংল্যান্ডের বিখ্যাত নদী হচ্ছে হাম্বার, আর ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে তোমার গঙ্গা। তো তারপরে বলছে যে আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড। বলছে যে বন্যার 10 বছর আগেও আমি তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রেফিউজ টিল দি কনভার্সন অফ দ্য জুজ। এবং মানে ইফ ইউ প্লিজ, তুমি যদি খুশি হতে, সন্তুষ্ট হতে, তাহলে ইউ শুড রেফিউজ, তুমি প্রত্যাখ্যান করতে পারতে, বলছে আমার প্রস্তাবকে, আমার মানে মানে প্রস্তাবকে, টিল দি কনভার্সন অফ দ্য জুজ, মানে ইহুদিদের মানে রূপান্তর পর্যন্ত। তাহলে এই কথাগুলো একটু মানে ব্যাখ্যা না করলে ক্লিয়ার হবে না। এখানে ফ্লাড বলতে এখানে কি বোঝানো হয়েছে, বলছে যে বন্যার পূর্বে 10 বছর আমি তোমাকে ভালোবাসতাম, 10 বছর আগে থেকে। তাহলে এখানে ফ্লাড বলতে কি বোঝাচ্ছে? এখানে ফ্লাড বলতে আমরা এখানে কি ধরনের ফ্লাড? এখানে মানে একটু মানে বাইবলিক্যাল বা কোরআনিক যে রেফারেন্স, সেখানে আমাদেরকে যেতে হবে। যে তোমরা জানো যে বাইবেল একটা আছে তোমার হেভেনলি হলি বুক, একটা আসমানি কিতাব, ঐশিক গ্রন্থ, মানে ঈশ্বরের কাছ থেকে যে গ্রন্থটা এসেছে সেই গ্রন্থকে আমরা ঐশিক গ্রন্থ বলি, হেভেনলি বুক আর সেলেস্টিয়াল বুক। তো এইরকমের 4টি সেলেস্টিয়াল বুক আছে, 4টি মানে হলি হেভেনলি বুকস। একটা হচ্ছে তোমার তাওরাত আছে তোমার, এটা তাওরাত, একটা আছে জবুর, একটা আছে বাইবেল, আর একটা আছে কোরআন। তো এই 4টি আসমানি কিতাব বা ঐশিক গ্রন্থ, এই 4টি আসমানি কিতাব, এই গ্রন্থগুলো ঈশ্বরের কাছ থেকে তোমার ফেরেশতা মারফত, অ্যাঞ্জেল মারফত, মানে মানে ঈশ্বরের মনোনীত নবী রাসূলের কাছে এসেছিল, সেই নবী রাসূলের জাতিগোষ্ঠীর উদ্দেশ্যে। তো তোমার প্রথম যে আসমানি কিতাব, যেটা হচ্ছে তোমার তাওরাত, এটা ধর্মগ্রন্থ তোমার তাওরাত, এখন এটা রহিত হয়ে গেছে, এখন এর অস্তিত্ব নেই। তো এই তাওরাত ধর্মগ্রন্থটা তোমার কার উপরে নাজিল হয়েছিল? এটা তোমার একজন নবী, সেটা হচ্ছে মোজেস, MOSES, মোজেস, প্রফেট পিস বি আপন হিম বলা হয়, মানে ঈশ্বর ওনাকে শান্তিতে রাখুন। এবং ওটাকে তোমার মুসা আলাইহিস সালাম বলা হয়, কোরআনিক ল্যাঙ্গুয়েজ মুসা আলাইহিস সালাম, এবং ইংরেজিতে ওটাকে মোজেস বলা হয়। তো তিনি ইহুদি একটা মানে জাতিগোষ্ঠী, মানে বানি ইসরাইল আমরা বলি, ইসরায়েলের বংশধর বানি ইসরাইল। তাদের মানে উদ্দেশ্যে, তাদের জন্য, তাদেরকে পরিচালনার জন্য একজন নবী ঈশ্বর পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, তাকে একটা ধর্মগ্রন্থ দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে তাওরাত। তো সেই তাওরাতের পরে যে ধর্মগ্রন্থ এসেছিল সেটা হচ্ছে তোমার জবুর। এই জবুর ধর্মগ্রন্থটা এসেছিল যে নবীর উপরে, ওনার নাম হচ্ছে তোমার দাভিদ আলাইহিস সালাম, দাভিদ, DAVID। ওটাকে কোরআনিক ল্যাঙ্গুয়েজে বলা হয় তোমার কোরআনিক ল্যাঙ্গুয়েজে কি বলে দাভিদ আলাইহিস সালামকে? দাউদ আলাইহিস সালাম বলে, দাউদ। তো ওনার উপরে জবুর এই ধর্মগ্রন্থটা নাজিল হয়েছিল। তো তারপরে তোমার এসেছে দা বাইবেল, জেসাস ক্রাইস্টের উপর এসেছে, বা ঈসা আলাইহিস সালাম আমরা বলি। তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল যে হেভেনলি বুক, সেটা হচ্ছে তোমার গ্লোরিয়াস কোরআন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, এটা মানে জানো তোমরা। তো এই যে মানে টিল দি কনভার্সন অফ দ্য জুজ, এইটা বলার আগে আরেকটু মানে ফ্লাড সম্পর্কে বলি। যে পৃথিবীর আদি মানুষ, ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর যে আদি মানুষ, প্রথম মানুষ, তোমরা জানো যে অ্যাডাম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আমরা বলি। তো ইনাকে মানে সৃষ্টিকর্তা ঈশ্বর সৃষ্টি করেছিলেন। তারপরে আরেকজন নবী এসেছিল, হচ্ছে নূহ আলাইহিস সালাম। সেই নূহ আলাইহিস সালামের উপর কোনো ঐশিক গ্রন্থ মানে এসেছিল কিনা জানা নেই আমাদের। তো নূহ আলাইহিস সালাম তোমার যে জাতিগোষ্ঠীর মানে
নির্দেশনার জন্য, যে জাতিগোষ্ঠীর বা কম মানে জাতি, তাদের নির্দেশনার জন্য মানে ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন, সেই জাতিগোষ্ঠী যখন তোমার সেই নূহ নবীর নির্দেশ আদেশকে অমান্য করেছিল, মানে নবীর আদেশ অমান্য করা মানে ঈশ্বরের আদেশকে অমান্য করা, তখন ঈশ্বর তোমার কি করেছিল, সেই জাতির উপরে মানে নূহ আলাইহিস সালাম যে জাতির জন্য এসেছিলেন, সেই জাতির উপরে অত্যন্ত তিনি রুষ্ট হয়েছিলেন, রেগে গিয়েছিলেন, এবং তাই সেই জাতিকে ধ্বংস করার জন্য একটা গ্রেট ফ্লাড, একটা বাইবলিক্যাল রেফারেন্স, একটা কোরআনিক রেফারেন্সও আছে তোমার, গ্রেট ফ্লাড, মহাপ্লাবন, সেই মহাপ্লাবনের হুঁশিয়ারি দিয়েছিলেন যে মহাপ্লাবনের মাধ্যমে নূহ আলাইহিস সালামের যারা কম মানে জাতি, তাদেরকে তিনি ধ্বংস করবেন, এরকমের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সেই সিদ্ধান্ত নূহ আলাইহিস সালামকে ফেরেশতা মারফত, অ্যাঞ্জেল মারফত ঈশ্বর জানিয়ে দিয়েছিলেন যে তিনি মহাপ্লাবনের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করবেন, এবং একমাত্র নূহ আলাইহিস সালাম, তার পরিবার এবং পৃথিবীর সমস্ত প্রাণী সকলকে রক্ষা করা হবে। তো কিভাবে রক্ষা করা হবে? এই রক্ষা করার জন্য ঈশ্বর বা আল্লাহ মানে সুবহানাহু ওয়া তাআলা আমরা বলি ইসলামিক পার্সপেক্টিভে, সেই সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে তিনি বললেন যে তুমি একটা বড় মানে আর্ক তৈরি করো। এই আর্ক মানে যেটাকে আমরা বজরা বা নৌকা বলি, একটা বড় নৌকা তৈরি করতে বললেন। সেই নৌকাতে নূহ আলাইহিস সালাম, তার পরিবার এবং পৃথিবীর সমস্ত মানে বন্য জীবজন্তু, ওয়াইল্ড অ্যানিমালস, তারা নিরাপদে আশ্রয় নেবে এবং তারা মানে নিরাপদ থাকবে, এবং অন্যান্য মানব সম্প্রদায় সব ধ্বংস হয়ে যাবে। তো এই ফেরেশতা মারফত এই মহান সৃষ্টিকর্তা এটা জানিয়ে দিলেন নূহ আলাইহিস সালামকে, এবং তিনি মানে নূহ আলাইহিস সালাম সেই নির্দেশ মতো একটা মানে লার্জ সাইজ অফ আর্ক, লার্জ সাইজ অফ বোট তিনি মানে নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। তৈরি করার পর এবং মহান সৃষ্টিকর্তার তরফ থেকে একটা মহাপ্লাবন হয়েছিল। সেই মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাম, তার পরিবার এবং সমস্ত ওয়াইল্ড অ্যানিমাল জোড়ায় জোড়ায় সেই নৌকাতে আশ্রয় নিয়েছিল। সেই নৌকাতে আশ্রয় নিয়েছিল, তারা নিরাপদে ছিল, এবং সমস্ত মানব জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছিল। যারা ঈশ্বরের আদেশকে অমান্য করেছিল, মানে মেনেছিল না, তাদের শাস্তি স্বরূপ এটা করা হয়েছিল। তো এই যে রেফারেন্সটা টানা হয়েছে যে ফ্লাড, বিফোর দ্য ফ্লাড, ওই ফ্লাডের মানে পূর্বের 10 বছর পূর্বে আমি তোমাকে ভালোবাসতাম। স্পিকার তার মিস্ট্রেসের দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলছে, তাকে পারসুয়েট করছে, তার অনুগ্রহ লাভ করার চেষ্টা করছে। তারপরে বলছে যে তখন যদি তুমি প্রত্যাখ্যান করতে বা আমার প্রস্তাব, তাহলে আমার কিছু মানে কষ্ট হতো না বা কিছু মনে হতো না। টিল দি কনভার্সন অফ দ্য জুজ। তারপরে এটার ব্যাখ্যাটা হচ্ছে তোমার, জুজ হচ্ছে মানে বানি ইসরাইল, যেটাকে আমরা বলি ইসরায়েলের বংশধর বা ইসরায়েলের নাগরিক। এখন ইসরায়েলের মানুষ কিন্তু ইহুদি, এরা ইহুদি ধর্মের অনুসারী ইসরায়েলের লোকজন। বর্তমানে একটাই ইহুদি মানে রাষ্ট্র আছে বর্তমানে পৃথিবীতে, সেটা হচ্ছে ইসরায়েল। তো ইহুদিরা মানে প্রথমে তোমার মানে যে ধর্মগ্রন্থটা এসেছিল, বললাম যে তওরাত এসেছিল, তারপরে জবুর এসেছিল, তারপরে তোমার বাইবেল এসেছিল, তারপর লাস্টে কোরআন এসেছে। তো এখানে ইহুদি ধর্মের যারা অনুসারী, তাদের উপরে তোমার তওরাত এসেছিল, জবুর এসেছিল, এই দুটো ধর্মগ্রন্থ, তওরাত এবং জবুর, এই দুটো ইহুদি সম্প্রদায়ের মানুষের জন্য এসেছিল। কিন্তু এদের পরে এসেছিল তোমার মানে বাইবেল এসেছিল ঈসা আলাইহিস সালাম বা জেসাস খ্রিস্টের উপরে। তো যখন একটা আসমানি কিতাব মানে বন্ধ হয়ে যায়, রহিত হয়ে যায় মহান সৃষ্টিকর্তার তরফ থেকে, এবং নতুন আর একটা আসমানি কিতাব আসে, তখন ওই নতুন আসমানি কিতাবটাই মানুষের জন্য মানে মেনে চলার জন্য হয়ে যায়, আগেরটা রহিত হয়ে যায়, এরকম বলা হয়। তো এখানে ইহুদিদের মানে এই যে যখন তোমার বাইবেল ঐশী গ্রন্থ হিসেবে নাজিল হলো, তাহলে বাইবেল মানে খ্রিস্টান ধর্মের অনুসারী, নাসারা বলা হয়, খ্রিস্টান ধর্মের যারা অনুসারী, তাদের জন্য তোমার যীশু খ্রিস্ট এসেছিলেন। তখন আগে যে মানে ইহুদি যারা ছিলেন আর কি, তারা এবার কি হতে লাগলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী হতে লাগলেন, তারা ক্রিশ্চিয়ানিটিতে রূপান্তরিত হতে লাগলেন। তাই এখানে কনভার্সন অফ দ্য জুজ ইনটু ক্রিশ্চিয়ানিটি বলছে, ইহুদিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করুন বা খ্রিস্টান ধর্মে
মানে তাদের দীক্ষা গ্রহণ, সেই সময়কালটাকে এখানে বোঝানো হয়েছে টিল দি কনভার্সন অফ দ্য জুজ। তো এই টিল দি কনভার্সন অফ দ্য জুজ, এই মানে সময় পর্যন্ত আমি তোমাকে ভালোবাসতাম, তখন থেকে মানে আমাদের সম্পর্ক আরো মানে ভালো থাকতো, মজবুত হতো। তখন যদি তুমি এটাকে রেফিউজ করতে, আমার প্রস্তাবকে যদি মানে মেনে নিতে তোমার কষ্ট হতো বা তোমার তরফ থেকে হেজিটেশন ফিল করতে, তাহলে কিছু সমস্যা হতো না, এটা কোনো প্রবলেম হতো না, তাই বলছে। তাহলে প্রথম স্ট্যান্ডা এটা হচ্ছে তোমার। তাহলে আশা করি প্রথম স্ট্যান্ডা এটা বুঝতে পেরেছো, মানে অনেক মানে রিফারেন্স এখানে টানা হয়েছে তোমার। হ্যাঁ, তারপরে সেকেন্ড স্ট্যান্ডা আমরা জানবো এবার। সেকেন্ড স্ট্যান্ডাতে এখানে কি বলতে চাইছে, ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো। এখানে এক ধরনের মেটাফর ইউজ করা হয়েছে দ্বিতীয় স্ট্যান্ডাতে। তাহলে প্রথম স্ট্যান্ডাতে আমরা দেখলাম সে কতগুলো মানে লজিক দেখাচ্ছে তার মিস্ট্রেসকে অনুপ্রাণিত করার জন্য, তাকে কনভিন্স করার জন্য, তাকে পারসুয়েড করার জন্য, রাজি করানোর জন্য। এবার সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে যে মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো। তারপরে এখানে কি বলছে দেখো, এখানে মানে স্পিকার তার যে ভালোবাসা সেটাকে সে একটা ভেজিটেবল প্ল্যান্টের সঙ্গে তুলনা করছে। একটা ভেজিটেবল মানে সবজির গাছ, একটা ভেজিটেবল প্ল্যান্টের সঙ্গে তুলনা করেছে। যে হেয়ার দ্য পোয়েট থিংস লাভ অ্যাজ এ ভেজিটেবল প্ল্যান্ট হুইচ রিকোয়ার্স রিপিটেড কেয়ারস অ্যান্ড টেন্ডস ফর ইটস গ্রোয়িং অ্যান্ড সার্ভাইভাল। এখানে স্পিকার বলতে চাইছে যে একটা সবজির গাছকে যেমন মানে বারংবার এটাকে পরিচর্যা করতে হয়, এটার সেবা যত্ন করতে হয়, এটাকে জল দিতে হয়, সার দিতে হয়, তবেই এটা বেড়ে ওঠে এবং এটা টিকে থাকে, নইলে মারা যায়। তো এখানে ঠিক সেরকম ভাবে তার ভালোবাসার পরিচর্যা করতে হবে, তার ভালোবাসাকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য এর জন্য মানে যে সে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবে তার রাজি হওয়া উচিত, এটাই সে বলতে চাইছে। His slow growing vegetable love would gradually become vaster than largest empires. His love to her is compared to rapidly growing vegetable. Vegetables at first grows rapidly and then slowly. শাকসবজি সাধারণত কি হয়, প্রথমে দেখে খুব দ্রুত বেড়ে যায়, তারপর আস্তে আস্তে এর গ্রোথ রেটটা একটু কমে যায়, বৃদ্ধি আস্তে আস্তে হয়। তারপরে এখানে আরেকটা মেটাফর ব্যবহার করা হয়েছে যে তার ভালোবাসাকে একটা বিরাট সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা লার্জেস্ট এম্পায়ারের সঙ্গে তুলনা করেছে। তারপরে বলছে যে 100 years should go to praise thine eyes and on thy forehead gauge. 200 to adore is breast, but 30,000 to the rest, an age at least to every part, and the last age should show your heart. এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। তো এখানে সেকেন্ড স্ট্যান্জাতে এখানে দেখো না আরো দু লাইন আছে, ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট। এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে মানে অতিরঞ্জন কিছু মানে এক্সাজারেশন ব্যবহার করা হয়েছে, হাইপারবোলিক ল্যাঙ্গুয়েজ বা এক্সাজারেশন এর মাধ্যমে কিছু মানে কথা বলা হয়েছে। যে এখানে দ্য স্পিকার মিনস টু সে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা, এখানে বলতে চাইছে যে হি উড স্পেন্ড 100 years praising her lustrous eyes, gazing at her forehead. সেখানে বলতে চাইছে যে 100 বছর ধরে সে তার মানে লাস্ট্রাস আইজ, লাস্ট্রাস মানে কি, লাস্ট্রাস মিন্স ইজ এ ব্রাইট, মানে একজন মানে চোখে যেন কাজল পরে আছে এরকম একজন লাস্ট্রাস আইজ, তার খুব অ্যাট্রাকটিভ ইনফেকশাস আকর্ষণীয় মানে চোখ, সেইটার প্রশংসা করে সে 100 বছর কাটাতো। গেজিং অ্যাট হার ফোরহেড, এবং সে তার কপালের দিকেও তাকিয়ে থাকতো, কপালকে দেখতো, এতে তার 100 বছর সময় লাগতো। He would spend then 200 years looking at her ample breast and 30,000 years looking at rest parts of her beautiful
ফিগার বডি। এখানে বলতে চাইছে যে পরবর্তী 200 বছর সে অতিবাহিত করতো কিভাবে, পরবর্তী 200 বছর অতিবাহিত করতো সে তার অ্যাম্পিল ব্রিস্টকে মানে লক্ষ্য করে দেখে, এবং 30,000 বছর সে অতিক্রম করতো মানে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য পার্টস সেইগুলিকে দেখে। তাহলে এগুলো কিছু নেই, এগুলো এক ধরনের হাইপারবোলিক মুড, হাইপারবোলিক ল্যাঙ্গুয়েজ এক্সাজারেশন, অতিরঞ্জন, যেটা কখনোই বাস্তবে সম্ভব না। তারপরে সে বলছে যে এক একটা পার্ট, এক একটা বডি পার্ট দেখার জন্য সে একটা যুগ অতিক্রম করতো। মানে একটা যুগ বলতে আমরা সাধারণত জানি যে 12 ইয়ার্স মেক অ্যান এজ, 12 বছরে একটা যুগ হয়। তো এরকম এক যুগ ধরে সে এক একটা বডি পার্টকে সে দেখতো এবং এইভাবে সে অতিক্রম করতো। মানে সেখানে কিভাবে মানে অতিরঞ্জিত ভাষায় ব্যক্ত করছে। তারপরে বলছে যে অ্যান্ড দ্য লাস্ট এজ বলতে ওল্ড এজকে বোঝাচ্ছে, বার্ধক্যকে বোঝাচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট। এবং এত কিছু করতাম, বলছে 100 বছর ধরে তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম, কপাল দেখে থাকতাম, 200 বছর ধরে অ্যাম্পিল ব্রিস্ট আমি দেখতাম, 30,000 বছর ধরে অন্য অন্য বডি পার্টগুলিকে দেখে কাটাতাম, এক একটা বডি পার্ট এক যুগ ধরে দেখতাম। তারপরে আমরা বার্ধক্যে পৌঁছাতাম, এবং বার্ধক্যে পৌঁছানোর পরে হয়তো তুমি মানে রাজি হতে আমার প্রস্তাবে, আমার প্রতি অনুগ্রহ মানে প্রদান করতে। and the last days should show your heart, for lady you deserve this state। বলছে যে তুমি মিস্ট্রেস, you are my sweetheart, dearest, you deserve all these kinds of praising। বলছে এই ধরনের প্রশংসা, এই ধরনের মানে কার্যকলাপের যোগ্য তুমি। এই হচ্ছে তোমার দ্বিতীয় স্ট্যান্জা। এই পর্যন্ত আজকের ভিডিওতে থাক। এর পরের ভিডিওতে আমরা পরের স্ট্যান্জা দুটো নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।